দর্শক চলুন একটু সাদা পাথরের দেশ থেকে ঘুরে আসি। সাদা পাথরকে কেন্দ্র করে অনেক নাটক মঞ্চায়ন হতে দেখছি আমরা। নাটকের পর নাটক হচ্ছে এবং সর্বশেষ নাটকের নাম আজকে দুদকের সেখানে অভিযান। দুদক আজকে কেন এতদিন পরে পাথর তুলে নিয়ে বিরান মরুভূমিতে পরিণত করার পরে দুদক কেন গেল, সেই প্রশ্নের উত্তর দুদকের অফিসার ঠিকভাবে দিতে পারেননি এবং বলার চেষ্টা করেছেন এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব, স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করতে দেরি করেছে, এরকম অজুহাত দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছেন। সেরকম একের পর এক নাটক। তার আগের দিন গতকালকে আমরা দেখেছি যৌথ বাহিনীর অভিযান, পুলিশের অভিযান, তারা কুড়াল নিয়ে নৌকার তলদেশ ফাটিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এরকম নাটক আমরা অনেক দেখছি। আবার রাজনৈতিক ব্যক্তিরা যারা এই পাথরের পক্ষে অবস্থান নিচ্ছিলেন তাদের আবার পাল্টা নাটক শুরু হয়েছে, কিন্তু কোনো নাটকেরই সুরাহা সরকারের পক্ষ থেকে করতে দেখছি না। যদি দেশে আইনের শাসন থাকতো, যদি আইনের শাসনের প্রয়োগ ঠিকভাবে হতো, তাহলে কে কি তার পরিচয় এগুলো বিবেচনা না করে অপরাধীর বিরুদ্ধে সরকারের এক ধরনের অ্যাকশন আমরা দেখতে পারতাম, কিন্তু সেগুলো কি হচ্ছে? যেমন গণমাধ্যম খুবই সুন্দর কাব্যিক পসরা সাজাচ্ছে। ধলাই নদীর টলমলে জলে ডুবে থাকা সাদা পাথর, ঝিরিঝিরি হাওয়া, পাশে সবুজ পাহাড়, প্রকৃতির এমন মনোমুগ্ধকর ছবি এখনও খোদাই হয়ে আছে দেশ বিদেশের অনেক পর্যটকের মনে। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রয়েছে নামডাক, পর্যটন কেন্দ্র হিসেবেও আছে খ্যাতি। সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথর শূন্য ধুধু বালুচরে এখনকার বাস্তবতা। এই ছোট্ট অংশটুকু, দৈনিক সমকালের লেখা এই ছোট্ট অংশটুকুই বলে দেয় যে আমরা কি অবস্থা করেছি সিলেটের পাথরের নগরীকে। সেই সেই অবস্থা নিয়ে যখন সারা দেশে সচেতনতা তৈরি হয়েছে, তখন আমরা অনেকের ইউটার্ন দেখছি। যে ধর্মীয় নেতারা পাথরের মব করে হলেও পাথর তোলা হবে এই বয়ান দিয়েছেন, সেই ধর্মীয় নেতারা আজকে উল্টা বয়ান দিচ্ছেন। কি বয়ান দিয়েছিলেন সেই সময় একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। পাল্টা বয়ান কি আসছে সেটাও উল্লেখ করে বোঝার চেষ্টা করব আমাদের চরিত্র আসলে কেমন। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাদা পাথরের কথা এবং সেই সময় সাদা পাথরকে কেন্দ্র করে কে কি বলেছিলেন সেই কথা, বয়ানগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব যে কার কি অবস্থান ছিল এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা, তাহলে সরকার কি করছে। গত রাতেও আমরা দেখেছি সেই সাদা পাথরের এলাকায় কালবেলার এক্সক্লুসিভ একটা ভিডিওতে আমার চোখে পড়েছে শত শত ট্রাক সেখান থেকে পাথর সরিয়ে ফেলা হচ্ছে। প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে এটা নিশ্চিত প্রমাণ পাওয়া যাচ্ছে যে প্রশাসন আদতে ব্যবস্থা নিতে চায় না। সেখানে পাথরকে কেন্দ্র করে কয়েক মাস ধরে বহু কিছু হয়েছে, বহু মানববন্ধন, বহু মিছিল, মিটিং, অনেক কিছু হয়েছে। সেখানে রেজাউল হাসান কায়েস লোদি বলে এক রাজনৈতিক নেতা, তিনি বলেছেন যে পাথর কোয়ারি এই জনপদের মানুষ পবিত্র আমানত হিসেবে মনে করত, সেই পাথর কোয়ারি বন্ধ করে দিয়ে 10 লাখ মানুষের পেটে লাথি মারা হয়েছে। হ্যাঁ, সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম বলেছিলেন যে বা যারা এই পরিবেশের দোহাই দিয়ে এখানে পাথর বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ রেখেছে, তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখার সময় এসেছে। গত 15ই সেপ্টেম্বর রাজধানীর পুরানো পল্টনে দলীয় কার্যালয়ে পাথর ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম চরমনাই বলেছিলেন, ভারতীয় আগ্রাসন রুখে দিয়ে নদীর থেকে পাথর উত্তোলন শুরু করতে হবে। পাথর না তুললে নদী ভরাট হয়ে বন্যার সৃষ্টি হবে। 2রা অক্টোবর সুনামগঞ্জের পুরনো বাস স্ট্যান্ডে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ
সমাবেশে তিনি বলেন, ওই ফয়জুল করিমি তিনিই বলেন, পরিবেশের দোহাই দিয়ে সিলেট অঞ্চলের সব বালু পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। এসব ভাঁওতাবাজি, ভারতের স্বার্থ রক্ষায় পাথর কোয়ারি বন্ধ রাখা হয়েছে। এরপর 10ই মে কানাইঘাটে ইসলামী আন্দোলনের আরেকটি জনসভায় ফয়জুল করিম বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজনে মব সৃষ্টি করে হলেও পাথর উত্তোলন করা হবে। অর্থাৎ তিনি মব তৈরি করবেন, মব তৈরি করে হলেও পাথর উত্তোলন করবেন। এই মানে পাথরকে কেন্দ্র করে পাথর যে কোনোভাবে তুলতেই হবে, এই কারণে বহুবার বহু বয়ান দিয়েছেন এই চরমোনাই ফয়জুল করিম। 2রা জুলাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পাথর শ্রমিক ব্যবসায়ী সমিতির অবস্থান কর্মসূচিতে বলেছিলেন, কোনো নোটিশ ছাড়াই পাথর ভাঙার যন্ত্রের ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। ডিসি এ অঞ্চলের ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করেছে, তাকে প্রত্যাহার করতে হবে। সাবেক মেয়রের কথা এটা। গত 16ই ফেব্রুয়ারি সিলেটে এক মত বিনিময় সভায় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সেই সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন যে রাজনৈতিক নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, আমরা সংবাদ সম্মেলন করে গত নভেম্বরে পরিবেশ উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছিলাম পাথর কোয়ারিগুলো খুলে দিতে। পরে সরকারের বিভিন্ন মহলেও দাবি তুলেছিলাম, ফলে পাথরের কোয়ারি খুলে দেওয়া হয়। অর্থাৎ তাদের দাবির প্রেক্ষিতে পাথরের কোয়ারি খুলে দেওয়া হয়। এসব আন্দোলনের মধ্যে স্থানীয় প্রশাসনের অনেক শীর্ষ কর্তারাও পাথর উত্তোলনের পক্ষে কথা বলেছেন। অর্থাৎ সরকারি কর্মকর্তারাও এর পক্ষে অবস্থান নিয়েছেন। 8 জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রিজাউন নবী বলেছিলেন, সারা দেশে পাথর উত্তোলন করা গেলে সিলেটে যাবে না কেন? এর সঙ্গে মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে। এসব আন্দোলনের মধ্যে স্থানীয় কিছু গণমাধ্যমও গত 20 লাখ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এসব তথ্য তুলে পাথর উত্তোলনের পক্ষে বিভিন্ন সংবাদ পরিবেশন করেছিলেন। অর্থাৎ স্থানীয় কিছু গণমাধ্যমের স্থানীয় কিছু সাংবাদিক টাকার বিনিময়ে নিশ্চয়ই এই কাজগুলো করেছে। সমকাল একটা ফটোকার্ড ব্যবহার করেছে। ফটোকার্ডে ছবি সহ কে কি বলেছিলেন সেগুলো উল্লেখ করেছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেখানে স্পষ্ট যে, যদিও এখানে মুফতি ফয়জুল করিমের একটা সংলাপ তুলে ধরা হয়েছে, আমি 3-4টা সংলাপ পড়ে শোনালাম। এই পাথর উত্তোলন নিয়ে সারা দেশে যখন মানুষ প্রতিবাদে ঘৃণায় থুথু করছে, ঠিক সেই সময় গতকালকে আরেকটা সমাবেশে ফয়জুল করিম ঠিক উল্টা কথাটা বলেছেন যে আমি পাথর উত্তোলনের পক্ষে কথা বলেছি, আমি পাথর ছিনতাই, পাথর চুরি, লুটপাটের কথা বলি নাই। অর্থাৎ হুজুর পাথর উত্তোলনের কথা বলছেন, পাথর লুটপাটের কথা বলছেন না। এই বয়ানগুলো যারা দিয়েছিল, যারা পরিবেশের, যাদের বয়ানের মাধ্যমে এই পাথর চুরির ঘটনাগুলো ঘটেছে, পাথর লুটপাটের ঘটনাগুলো নিশ্চিত হয়েছে, এমনকি গত রাতেও শত শত ট্রাকে পাথর ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, এর সঙ্গে যারা বয়ান দিয়ে এবং সশরীরে জড়িত তাদের প্রত্যেককে শাস্তির আওতায় যদি আনা হয়, তবেই বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড আর ঘটবে না। যে সকল রাজনৈতিক দলের নেতারা হুমকি দেয় যে মব তৈরি করে হলেও পাথর তোলা হবে, তাদেরকে আপনি দোষারোপ করবেন না, তাদেরকে বিচারের আওতায় আনবেন না, অথচ অন্য বয়ান দিবেন, বলবেন যে আমি পারছি না, সব রাজনৈতিক দল এক হয়ে গেছে। সব রাজনৈতিক দল এক হয়ে গেছে, সেই এক যেন না থাকে, রাজনৈতিক দল যেন প্রতি মুহূর্তে তার মতামত চেঞ্জ করে আপনাদের মতামতে আসে। সেই কারণে তো আপনারা মাসের পর মাস ঐক্যমত্য কমিশনের বৈঠকের নামে সার্কাস করছেন। এটা করতে পারছেন, আপনাদের মতামত অনেক সময় চাপাই দিতে চাচ্ছেন। এবং আমরা দেখেছি যে পিআর পদ্ধতির নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত না থাকা সত্ত্বেও আপনারা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। আপনারা যারা অমত করছেন তারা নোট অফ ডিসেন্ট দেন, সেগুলো করতে পারছেন। অথচ এই জায়গায়, যে জায়গায় পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, যে জায়গায় দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জায়গায় আপনার মতামত প্রতিষ্ঠিত করতে পারছেন না, আপনার পদক্ষেপ প্রতিষ্ঠিত করতে পারছেন না। তাহলে কি প্রশ্ন আসবেই যে এই পাথর উত্তোলন কিংবা পাথর লুটপাটের সঙ্গে
লুটপাটের ভাগাভাগি, হাদিয়া, চাঁদাবাজি, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা নীরব আছেন কিংবা যারা উৎসাহ দিয়েছেন, যারা প্রভাবিত করেছেন, যারা লুটপাট করেছেন, সবার সম্পর্ক রয়েছে? প্রশ্নগুলো একেবারে মানে বাস্তবসম্মত এবং এই প্রশ্নগুলোর সমাধান খুবই প্রয়োজন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।